ভোটার হলেন তারেক রহমান, লড়বেন ঢাকা 17 আসনেও। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহত্তর ঐক্যের স্বার্থেই আসন সমঝোতায় এনসিপি, বললেন নাহিদ। একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে। এলডিপি সহ জামায়াত জোটের কলেবর বেড়ে 10 দলে। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, বিভাগীয় শহরে অবরোধ। খুনিদের পালাতে সহায়তাকারী 2 জন মেঘালয়ে আটক, দ্রুত বিচারের আশ্বাস। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাআল্লাহ। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আজ ফ্লোরিডায় ট্রাম্প জেলেনস্কির বৈঠক। কিয়েভে রুশ হামলায় নিহত 2, পুতিন শান্তি চান না, অভিযোগ জেলেনস্কির। এবং সোমবার চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেটে বিপিএল মিশন শুরু করবে রংপুর রাইডার্স। দলের সাথে যোগ দিয়েছেন মুস্তাফিজ। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 17 বছর পর ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি লড়বেন ঢাকা 17 আসনেও। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল, এমনটি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সারেন তারেক রহমান। এর একদিন পর ঢাকার 17 আসনে ভোটার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে ভোটার হন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন গ্রহণ করেছে ইসি। এর ফলে তিনি ঢাকা 17 আসনে ভোটার হলেন। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। একই দিনে বিএনপি 3 সদস্যর প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, এআই দিয়ে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্পর্কে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। রোববার ঠাকুরগাঁয়ে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আলেম ওলেমাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসলেন তারেক রহমান। দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। করেন দলটির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক, আলোচনা করেন দেশ নিয়ে পরিকল্পনার বিষয়ে। বৈঠকে উঠে আসে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনার বিষয়গুলো। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাইরে সফর করবেন বলেও জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রায় দেড় যুগ পর দেশে ফিরে এই প্রথম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে নির্বাচন সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগ করেন তারেক রহমান। দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে আসার পর তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। এ সময় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। এরপর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমনে দলকে উজ্জীবিত করবে বলেও মনে করেন নেতারা। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা বিনিময় করলেন। আজকের প্রথম দিন উনি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসেছেন এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা জাগাচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে দেশ নিয়ে পরিকল্পনা এবং ঢাকা শহরের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঢাকার বাহিরেও সফর করবেন বলে জানান আমির খসরু। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। দলের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান কার্যালয়ে এখন থেকে অফিস করবেন বলেও জানান দলের নেতারা। বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা AKM শহীদুল ইসলাম। রবিবার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে ছাড়া পান তিনি। শনিবার শাহবাগ থেকে আটকের পরই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার মুক্তি চায় বিএনপি। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এমন উদার মনোভাব বাক স্বাধীনতা নিশ্চিত করবে, মসৃণ করবে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ। শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাওয়ার পথে তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে কটূক্তি করে AKM শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে জনগণই তাকে থানায় সোপর্দ করে। থানা পুলিশ সেদিনই তাকে আদালতে পাঠায়। এই ঘটনা জানতে পেরে কারো বাক স্বাধীনতা হস্তক্ষেপ না করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কিন্তু ততক্ষণে AKM শহীদুল ইসলাম আইনি প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিবৃতি দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত শহীদুলকে মুক্তির দাবি জানায় বিএনপি। ঘটনার একদিনের মাথায় কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পান শহীদুল। পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতেই পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। বলেন, বিএনপির এমন উদার মনোভাবে সুন্দর রাজনীতির নতুন দৃষ্টান্ত। আইন প্রয়োগের যে বিষয়টা, তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেওয়াটা, এটা আমরা নিয়েছি। পরবর্তীতে একটা রাজনৈতিক দলের যে উদারতার পরিচয়, সেটা বিবেচনা নিয়ে আমরা সেটা বিবেচনা এবং তার যে ওই সময়ের যে অ্যাক্টিভিটিস, যেটা খুব বেশি যে কগনিজেবল অফেন্স ঘটানোর মতো একটা ঘটনা ছিল না, এটা সব বিবেচনা করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে আমরা অ্যাকশনটা নিয়েছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করেই জামিন দেয়া হয়েছে শহীদুলকে। মানুষের মধ্যে প্রতিক্রিয়া হইতেই পারে, কিন্তু সেটা তো মানুষ করেছে, যারা উপস্থিত ছিল তারা হয়তো সেটা সহ্য করতে পারেনি। তারা পুলিশকে তাৎক্ষণিক বিষয়টাকে নিষ্পত্তি করার জন্য তারা পুলিশের কাছে দিয়েছে। মানুষের বলার অধিকার, মানুষের স্বাধীনতা, এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ না করা এবং সবাইকে অধিকার, বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেটা সবাইকে দেওয়া উচিত। বিষয়টিকে ভীষণ ইতিবাচক হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাক স্বাধীনতার জন্য তো প্রায় 9 বছর লড়াই করলেন বেগম খালেদা জিয়া, এবং বাক স্বাধীনতার জন্য লড়াই করলেন জনাব তারেক রহমান 17 বছর। আর বিএনপি বাক স্বাধীনতার জন্য কি স্যাক্রিফাইস করবে? সুতরাং বিএনপি তো বাক স্বাধীনতাকে ফ্যাসিলিটেট করার দায়িত্ব নিয়ে ফেলেছে ঐতিহাসিকভাবে। বলছেন, সাধারণ মানুষের কথা বলার অধিকার নিশ্চিতে কেবল বিএনপি নয়, সোচ্চার হতে হবে রাজনৈতিক দলকে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জামায়াতের সাথে নির্বাচনী জোটে যুক্ত হলো LDP ও NCP।
মগবাজারে দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নতুন জোট হবে নির্বাচনী রাজনীতি এবং দেশ গড়ার। পরে দলীয় কার্যালয়ে পৃথক ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের বৃহত্তর স্বার্থেই জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে এনসিপি। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে জোটের নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি দল নিয়ে রাজপথে থাকা জামাত এবার নতুন জোটের পথে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাতের আমির জানান, এনসিপি এবং কর্নেল অলি আহমেদের এলডিপি যুক্ত হওয়ায় তাদের জোট রূপান্তর হলো 10 দলীয় জোটে। বলেন, নতুন জোটের লক্ষ্য রাজনীতি, নির্বাচন এবং দেশ গড়া। এ সময় উপস্থিত ছিলেন কর্নেল অলি সহ 8 দলের শীর্ষ নেতারা। ডক্টর শফিকুর রহমান বলেন, আরও বেশ কয়েকটি দল জোটের শরিক হতে চাইলেও এই মুহূর্তে জোটের পরিধি আর বড় করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, কোন দলের সঙ্গে কতটুকু আসন সমঝোতা হলো শিগগিরই তা প্রকাশ করা হবে। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি নমিনেশন ফাইল করার পরপরই আমরা সেটাও ইনশাআল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন। আসন সমঝোতার জোট হলেও 10 দলের মধ্যেকার সম্পর্ক জোটের চেয়েও মজবুত বলে দাবি করেন জামায়াত আমির। আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি, এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। আলাদা সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, বৃহত্তর স্বার্থেই নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে তার দল। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে, তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। নাহিদ বলেন, দলীয় ফোরামে আলোচনা করে দলের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জামাতের সঙ্গে আসন সমঝোতায় গিয়েছে এনসিপি। যে গণঅভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। আগামী 1 মাসের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচার শুরু করার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিকে বিভাগীয় শহরগুলোতেও হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ফের উত্তাল রাজধানী শাহবাগ। এ সময় রাস্তা অবরোধ করে স্লোগান দেন আন্দোলনকারীরা। হাদি হত্যার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তারা। বিচার প্রক্রিয়াকে আরো আগায় আনার জন্য যতদিন কর্মসূচি লাগাতার দরকার ইনশাআল্লাহ কেন্দ্র থেকে দিবে। কারা এটা খুনের সাথে দায়বদ্ধ, কারা জড়িত, তাদের মুখ উন্মোচন করতে হবে, তাদের সঠিক বিচার করতে হবে। কোন ধরনের আশানুরূপ বার্তা আমাদেরকে দিতে পারিনি। আমরা কিভাবে বিশ্বাস করব যে 10 তারিখের মধ্যে তারা চার্জশিট দিবে বা এরপরে আমরা আশানুরূপ কোন বার্তা পাবো? এদিকে জাতীয় নির্বাচনের সাথে চলমান আন্দোলনের কোনো যোগসূত্র নেই জানিয়ে আগামী 24 দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। এখনো সময় আছে, এই সময় কিন্তু কিয়ামত পর্যন্ত না। এই সময় 24 দিন, 24 দিনের বাইরে 1 ঘন্টা সময় আমরা আপনাদেরকে দিব না। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে হাদি হত্যার বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ ও বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। কুনি যেখানে থাকুন না কেন, কুনিকে এনে বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিতেই হবে। সেই সাথে তার সাথে যারা জড়িত সেই মুখোশ বাংলাদেশের জমিনে খুলে দিতে হবে। আমরা হাদি ভাইকে প্রোটেক্ট করতে পারিনি, অন্তত হাদি ভাই বলে গেছেন উনি মৃত্যুর পরে যাতে বিচারটা অন্তত করে। এটা খুবই একটা ন্যায্য দাবি, একটা ইনসাফের দাবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভাগীয় শহরে বিক্ষোভের কারণে বিভিন্ন মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বদরুল আলম শাওন, নিউজ 24,
ঢাকা। হাদি হত্যার ঘটনার মূল দুই আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করল ডিএমপি। সংবাদ সম্মেলনে জানানো হয় তারা ভারতের মেঘালয়ে রয়েছে। আর হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে। আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিটও দেয়া হবে। গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। 6 দিনের মাথায় সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে ইনকলাব মঞ্চ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে হাদি হত্যা মামলার বিচারের পর্যালোচনায় উঠে আসে তদন্তের সবশেষ তথ্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলার তদন্তে অগ্রগতি রয়েছে, আর এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারের তথ্য জানান উপদেষ্টা। বলেন, পরিচয় গোপন করে ফ্যাসিস্টরা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তাদের ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে উৎপেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এদিকে ওসমান হাদির হত্যার ঘটনার মূল দুই আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের মেঘালয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। হাদি হত্যার ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম নেয়া এবং জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। রোববার দেশের বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এছাড়াও রংপুর 1 থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন ব্যারিস্টার মঞ্জুম আলী। তবে চট্টগ্রাম 6 আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। দর্শক, সারা দেশের মতো শীত জেঁকে বসেছে হবিগঞ্জ জেলায়। টানা 2 দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। এমন অবস্থায় শহরে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। শ্রীকান্ত গোপের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে গত কয়েকদিন ধরে ঠান্ডার মাত্রা বেশি হওয়ায় শীতের কাপড়ের চাহিদা বাড়ছে। জেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাতের মোড়ে শীতের গরম কাপড়ের ব্যবসা জমে উঠেছে। শুধু গরম কাপড়ই নয়, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে লেপ তোশকের চাহিদাও। শহরের বিভিন্ন এলাকায় লেপের দোকান ও কারখানাগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রায় 10-12 জন মানুষ কাজ করি আমরা, আরো আমরা কাজের লাগে মানুষ লাগবে এবং শীতের পরিমাণটা খুব বেশি, তো আমরা কাজের পরিমাণও খুব বেশি। শীত খুব প্রচুর পড়ছে, আমরা রাইতে দিনে কাম করে দম পাইতাছি না। গত 2 দিন ধরে শৈত্যপ্রবাহের কারণে পৌর শহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাট বাজারে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই চলছে। শীত খুবই প্রচুর পরিমাণ, তাই বাচ্চারা নিয়ে খুব কষ্ট হয়। এই কারণে শহরে এসেছি গরম কাপড়ের জন্য। ঠান্ডাটা বেশি লাগে, তাই আমরা গরম কাপড় নিতে এসেছি। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ আসছে। শহরের পৌর হকার্স মার্কেট সহ নানান স্থানে সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলছে গরম কাপড়ের বেচাকেনা।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেনাপোল সহ দেশের সব স্থলবন্দরে পণ্য পরিবহন, সংরক্ষণ, হ্যান্ডলিং ও যাত্রী সেবায় মাশুল বা ট্যারিফ গড়ে 5% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি বেড়েছে বেনাপোল স্থলবন্দরে। আগামী 1 জানুয়ারি থেকে নতুন এই হার কার্যকর হবে। নতুন তালিকা অনুযায়ী বেনাপোল স্থলবন্দরে ট্রাক, বাস ও লরির প্রবেশ ফি বেড়ে হয়েছে 184 টাকা 70 পয়সা। ব্যক্তিগত গাড়ি, জিপ ও পিকআপের ক্ষেত্রে এই ফি 110 টাকা 82 পয়সা। এছাড়া ছোট যানবাহন, মোটরসাইকেল ও ভ্যানের প্রবেশ ফিও বাড়ানো হয়েছে। বন্দরে পণ্য রাখার ক্ষেত্রে প্রথম 3 দিন কোনো ভাড়া লাগবে না। এরপর থেকে ভাড়ার হার বাড়বে। সাধারণ পণ্যের ক্ষেত্রে গুদামে প্রতি টন দৈনিক ভাড়া 13 টাকা 31 পয়সা থেকে বাড়িয়ে 13 টাকা 98 পয়সা করা হয়েছে। সুতা, কাপড়, চা, কাগজ, চামড়া ও কাঠ সহ নির্দিষ্ট কিছু পণ্যের সংরক্ষণ খরচও বেড়েছে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন মাশুল বৃদ্ধির ফলে আমদানি খরচ বাড়বে, যার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় ও শিল্প পণ্যের দামে। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।